স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম। আজকে আমরা এএনএম জিএনএম পরীক্ষা রিলেটেড বেশ কিছু ভৌতবিজ্ঞানের কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। এই ক্লাসটা রাখার আমার একটাই উদ্দেশ্য, যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় আমরা কী রকম ধরনের প্রশ্নের সম্মুখীন হব এবং কেমন ধরনের প্রশ্নের জন্য আমাদের নিজেদেরকে রেডি করতে হবে। তো প্রথমে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে দেবে। সমস্ত ক্লাসের পিডিএফ এবং নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের দ্য বেঙ্গল এক্সাম টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হয়ে যেতে পারো। দেখো, প্রথমেই আমি একটা কোশ্চেন রেখেছি যে বায়ুমণ্ডলের কটি স্তর আছে। ঠিক আছে, তো বায়ুমণ্ডলের কিন্তু সাধারণত আমরা ধরে রাখি কিন্তু বায়ুমণ্ডলের 5টি স্তর আছে। ঠিক আছে, কিন্তু এখানে 5 অপশানটাই নেই, এখানে 6 আছে। 6 কেন আমি বলছি, দেখো বায়ুমণ্ডলের স্তরগুলোর নাম কি, একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপরে হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে তোমার আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। এই 5টা কিন্তু আমরা সাধারণত ধরে নিতে পারি। কিন্তু এখানে তোমার যেহেতু 5 অপশানটাই নেই, তাহলে আমরা কিন্তু এই ম্যাগনেটোস্ফিয়ার যেটা আমাদের ম্যাগনেটোস্ফিয়ার যেটা, সেটাকেও কিন্তু এখানে ধরে নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ারকে কিন্তু একসাথেই ধরে নেওয়া হয়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু এই ম্যাগনেটোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারকে আলাদাও ধরে নিতে পারে। তো যেহেতু এখানে 5 অপশানটাই নেই, অপশান 6 আছে, আমরা কিন্তু এখানে অপশান 6টাই কিন্তু নেব। আর 1, 4, 8 এগুলোর তো কোনো সম্ভাবনাই নেই, কিন্তু সাধারণত কোনো ক্ষেত্রে 5 ধরে নেওয়া হয়, কোনো ক্ষেত্রে কিন্তু 6 ধরে নেওয়া হয়। এছাড়াও কিন্তু বায়ুমণ্ডলের আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু তোমার ওজোনোস্ফিয়ার। ঠিক আছে, ওজোনোস্ফিয়ারটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মানে স্ট্র্যাটোপোজে আর কি মানে বর্তমান। তো নিশ্চয়ই ওজোনোস্ফিয়ারের গুরুত্বটা সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো যে ওজোনোস্ফিয়ার কিন্তু আল্ট্রাভায়োলেট রে যেটা থাকে, অতিবেগুনি রশ্মি, সেটা কিন্তু আসতে বাধা দেয়। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে। ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুকে নিয়ে গেলে তার ওজন কি হবে। দেখো, পৃথিবীর কেন্দ্রে যখন চলে যাবে কোনো বস্তু, তখন তার যে অভিকর্ষজ ত্বরণ সেটা কিন্তু 0 হয়ে যাবে। তো আমরা জানি যে কোনো বস্তুর ওজন বা ওয়েট সেটা নির্ভর করে কি mg, তাই তো, সেই বস্তুর ভর ইন্টু তার অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তো এই যখনই অভিকর্ষজ ত্বরণটা 0 হয়ে যাবে, পৃথিবীর কেন্দ্রে গেলে যেহেতু অভিকর্ষজ ত্বরণের মানটা 0 হয়ে যাবে, অটোমেটিক্যালি কিন্তু তোমার যে কোনো বস্তুর ওজন কিন্তু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, আর যত আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে এগোতে থাকবো তত কিন্তু আমাদের ওজন কমতে থাকবে। ঠিক আছে, একদম কেন্দ্রে গেলে 0 হয়ে যাবে, কিন্তু কেন্দ্রের দিকে যত যেতে থাকবো তত কিন্তু কমতে থাকবে। আর মেরু অঞ্চলের দিকে বা পৃথিবীর কেন্দ্র থেকে যত আমরা দূরের দিকে যাব তত কিন্তু কি হয়, ওজনটা আমাদের বাড়তে থাকে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের কি হয় যে আমাদের ওজনটা কিন্তু নির্ভর করে পৃথিবীর এই অভিকর্ষজ ত্বরণের উপর বেস করে। ঠিক আছে, নেক্সট তোমরা দেখো, নেক্সট যেটা আছে যে নিচের কোনটি বায়ুমণ্ডলের সবচাইতে ভারী গ্যাস। বায়ুমণ্ডলের সবচাইতে ভারী গ্যাস হচ্ছে কিন্তু কার্বন ডাই অক্সাইড, CO2 হচ্ছে সবথেকে ভারী গ্যাস, এবং সবথেকে হালকা গ্যাস হচ্ছে হিলিয়াম আর হাইড্রোজেন। কোনো ক্ষেত্রে যদি হাইড্রোজেন থাকে তাহলে হাইড্রোজেন হবে, হাইড্রোজেনই সবথেকে হালকা গ্যাস, হাইড্রোজেনের থেকে হিলিয়াম সামান্য ভারী। এরপর বলে রাখি, আমাদের এএনএম জিএনএম পরীক্ষার জন্য কিন্তু টার্গেট অ্যাপ্রন ব্যাচ লঞ্চ করা হয়েছে। এই টার্গেট অ্যাপ্রন ব্যাচে কিন্তু তোমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথ এবং জিকে, রিজনিং সব কিছুরই কিন্তু তোমরা ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে কিন্তু 22 বছরের এক্সপিরিয়েন্স টিচাররা কিন্তু এখানে ক্লাস নিচ্ছে, এবং তার সাথে বলে রাখি ডাউট ক্লিয়ার ক্লাস করার জন্য তোমরা এক্সট্রা ক্লাস যেমন পাবে, অন্যদিকে কিন্তু লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসের সুবিধাও তোমরা পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন বিষয়ভিত্তিক যে মক টেস্ট, টপ কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল সবই কিন্তু তোমাদের এই টার্গেট অ্যাপ্রন ব্যাচে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং আমাদের কিন্তু এই টার্গেট অ্যাপ্রন ব্যাচের লক্ষ্য হচ্ছে এএনএম জিএনএম 2025 ক্র্যাক করা।
এরপর বলে রাখি এই যে টার্গেট অ্যাপ্রন ব্যাচ যেটা, সেটা কিন্তু আমাদের সারা বছরই 2750 টাকায় কিন্তু অ্যাভেলেবেল থাকে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই যে 999 টাকা জায়গায়ও কিন্তু আমরা 799 টাকা রেখেছি, এই কারণের জন্য যাতে সমস্ত স্টুডেন্টরা যারা একটু আর্থিকভাবে অসচ্ছল তারাও যাতে এখানে কাজ করতে পারে, এখানে যাতে আর কি মানে এই আমাদের ব্যাচগুলোতে যাতে তোমার আসতে পারে, জয়েন হতে পারে। তো সেই কারণের জন্য তোমরা কিন্তু 799 টাকাতেও কিন্তু এই ব্যাচটা কিছু সময়ের জন্য কিন্তু রাখা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো। বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? বাল্বের ফিলামেন্ট কিন্তু টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়। তো তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা কিন্তু মনে রাখবে, টাংস্টেন কিন্তু স্পেশালি মানে বাল্বের ফিলামেন্ট যে বাল্বগুলো আমরা জ্বালিয়ে থাকি সেইগুলোর জন্য কিন্তু তৈরি হয়। এবং তামার বিভিন্ন তার, কারণ তামা হচ্ছে সুপরিবাহী তড়িতের, যে কারণে তামার তার কিন্তু আমরা বিভিন্ন ইলেকট্রনিক জিনিসে ব্যবহার করে থাকি। আর এছাড়া তোমার আর যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু তড়িতের জন্য কিন্তু খুব একটা সুইটেবল এলিমেন্ট নয়। তড়িতের জন্য সবথেকে সুইটেবল এলিমেন্ট কিন্তু তামা, কিন্তু বাল্বের ফিলামেন্টের জন্য কিন্তু আমরা টাংস্টেন ধাতু ব্যবহার করে থাকি। দেখো লেন্সের ক্ষমতা ওর ফোকাস দৈর্ঘ্যের কি হয়? দেখো লেন্সের ক্ষমতা সেটাকে আমরা ডি অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। এইটা সবসময় কি হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। লেন্সের ক্ষমতার সঙ্গে তার ফোকাস দূরত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ফোকাস দূরত্ব যত বাড়বে ক্ষমতা তত কমবে, ফোকাস দূরত্ব যত কমবে তত তোমার লেন্সের ক্ষমতা বাড়বে। এবং এই লেন্সের ক্ষমতাকে ডায়াপ্টার দিয়ে প্রকাশ করা হয়, ডায়াপ্টার দিয়ে আমরা প্রকাশ করে থাকি, ঠিক আছে? তো অবশ্যই এইগুলো কিন্তু একটু মনে রাখবে। এখানে বলেছে জৈব অ্যাসিড কোনটা? দেখো প্রতিটা এখানে অনেকগুলো অ্যাসিডের নাম রয়েছে, H2SO4, HNO3, HCl, এগুলো কিন্তু সবই অজৈব অ্যাসিড, ঠিক আছে? অজৈব অ্যাসিড অর্থাৎ জৈব পদার্থ থেকে কিন্তু এগুলো পাওয়া যায় না, ঠিক আছে? একমাত্র ম্যালিক অ্যাসিড কিন্তু আপেলে থাকে, ঠিক আছে? এটা কিন্তু একটু নোট ডাউন করে রাখবে, ম্যালিক অ্যাসিড কিন্তু অ্যাপেলে থাকে, ঠিক আছে? আপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় এবং এটা কিন্তু একটা জৈব অ্যাসিড, ঠিক আছে? আর বাকি যেগুলো এখানে লেখা আছে H2SO4, HNO3, HCl, এগুলো কিন্তু সবই কিন্তু অজৈব অ্যাসিড। এখানে দেখো বলেছে পরম শূন্য উষ্ণতার মান কত? দেখো পরম শূন্য উষ্ণতার মান কিন্তু হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এখানে তোমার ডিগ্রি সেলসিয়াস হবে কিন্তু সবকটাই, কারণ যখনই ফারেনহাইট স্কেলে হবে তখন কিন্তু এর মান নিয়ার অ্যাবাউট 460 ডিগ্রি ফারেনহাইটে চলে যাবে, মানে -459.65 এরকম ডিগ্রি ফারেনহাইট হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান, যাকে আমরা 0 কেলভিন বলেও কিন্তু মানে ডিনোট করে থাকি। 0 কেলভিন, 0 কেলভিনের মানও যা -273 ডিগ্রি সেলসিয়াস তাই, এবং -459.65 ডিগ্রি ফারেনহাইট এটার মিনিংও কিন্তু তাই, সবই কিন্তু পরম শূন্য উষ্ণতা। একে পরম শূন্য উষ্ণতা বলার কারণ হচ্ছে এই উষ্ণতায় গেলে যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, তাই একে পরম উষ্ণতা বলা হয়। নেক্সট আমাদের যে কোশ্চেনটা রয়েছে যে নিচের কোনটি তীব্র অ্যাসিড নয়? দেখো এখানে অপশন বি কার্বনিক অ্যাসিড, যেটা H2CO3, এটা কিন্তু এটাকে কার্বনিক অ্যাসিড বলা হয়, ঠিক আছে? কার্বনিক অ্যাসিড, তারপরে তোমার অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কিন্তু খুব মৃদু অ্যাসিড, ঠিক আছে? এগুলো কিন্তু হচ্ছে মৃদু অ্যাসিড। আর বাকি যেগুলো রয়েছে যেমন NH3 বলতে অ্যাকচুয়ালি HNO3 কে বলা হয়েছে, আমরা HNO3 লিখে বেশি অভ্যস্ত, মানে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4, এগুলো কিন্তু তুলনামূলক তীব্র অ্যাসিড, সেটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। নেক্সট আমাদের যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু হচ্ছে রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে কত গুণ বেশি? দেখো রেডিয়াম, ইউরেনিয়াম, এগুলো কিন্তু সবকটাই কি, এগুলো হচ্ছে সবই তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে? সবই হচ্ছে তেজস্ক্রিয় মৌল, ইউরেনিয়াম, রেডিয়াম, ঠিক আছে? এগুলো হচ্ছে সবই তেজস্ক্রিয় মৌল। তো এইটা কিন্তু একদমই একটু জেনে রাখার মতো প্রশ্ন, মানে এখানে কোনো লজিকের কিছু নেই, এখানে হচ্ছে জেনে রাখতে হবে যে 10,000 গুণ বেশি থাকে, রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে 10,000 গুণ বেশি থাকে, ঠিক আছে? তো অবশ্যই এটা কিন্তু
মুখস্থ মতনই তোমাদের মানে জেনে রাখতে হবে, ঠিক আছে। এবং দুটোই কিন্তু তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয়তা চ্যাপ্টার রিলেটেড কিন্তু এই কোশ্চেনটা, যেটা কিন্তু এএনএম জিএনএম পরীক্ষায় কিন্তু সিলেবাসে আছে। নেক্সট আমাদের যেটা রয়েছে, দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় কিন্তু ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে তরল পদার্থের যে তোমার যে ডেনসিটি, যে ঘনত্ব, সেটা মাপা হয়। ব্যারোমিটার সাহায্যে মাপা হয় কি বায়ুর চাপ, ঠিক আছে। বায়ুর চাপ মাপা হয় কিন্তু ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। এবং অল্টিমিটার যেটা, এটা কিন্তু উচ্চতা মাপার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। বিভিন্ন যে অতিরিক্ত হাইটযুক্ত যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর উচ্চতা মাপার ক্ষেত্রে কিন্তু আমরা অল্টিমিটারটা ব্যবহার করে থাকি। তো এখানে আমার রিকোয়ার্ড অ্যান্সার কিন্তু ল্যাক্টোমিটার। এরপরে দেখো বলেছে কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তড়িৎ ঋণাত্মক মৌলগুলো হচ্ছে ফ্লুওরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলো হচ্ছে সব তড়িৎ ঋণাত্মক মৌল। তার মধ্যেও ফ্লুওরিনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সব থেকে বেশি, এটা কিন্তু সবসময় মনে রাখবে। তো ফ্লুওরিনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সব থেকে বেশি হয়ে থাকে। এছাড়া সোনা যে অপশানটা আছে, সোনা কিন্তু সব থেকে নমনীয় ধাতু, ঠিক আছে। সোনা কিন্তু সব থেকে নমনীয় ধাতু। আর ব্রোমিন কিন্তু তরল অজৈব পদার্থের উদাহরণ, ঠিক আছে। এই তরল অধাতব পদার্থের উদাহরণ, ঠিক আছে। তরল অধাতব যদি আমাদেরকে বলা হয়, তাহলে কিন্তু আমরা ব্রোমিন ওয়াটারের কথা বলবো। এটাকে কিন্তু ব্রোমিন ওয়াটার হিসেবে বলা হয় এবং এর রং কিন্তু লাল হয়। এই প্রতিটা জায়গার থেকে কিন্তু প্রশ্ন আসে, তোমরা কিন্তু অবশ্যই আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু একটু নোট ডাউন করবে। নেক্সট আমাদের যেটা বলেছে যে তরল বায়ুর আংশিক পরিশোধনের সময় কোন গ্যাসটি স্ফুটন হয়, এর অপশানটা কিন্তু নাইট্রোজেন হবে। এটা জাস্ট একটা জেনে রাখার মতো জায়গা। এটা কিন্তু আংশিক পাতন পরিশোধন এই চ্যাপ্টার রিলেটেড কোশ্চেন, ঠিক আছে। সবসময় মনে রাখবে যে কোনো তরল বায়ুর যখন আংশিক পরিশোধন করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন গ্যাসটা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যে আর্গন, হিলিয়াম, এই দুটো কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, এবং অক্সিজেন যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের কাজে লাগে। নেক্সট আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলের প্রবর্তক কে? ফারেনহাইট স্কেলের প্রবর্তক কিন্তু গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট, ঠিক আছে। ফারেনহাইট স্কেলের প্রবর্তক উনি। আন্দ্রেস যে সেলসিয়াস, ইনি কিন্তু সেলসিয়াস স্কেল প্রবর্তন করেছেন। এবং টরিসেলি, তিনি কিন্তু ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কার করেছিলেন। আর পাস্কেল হচ্ছে তোমার, পাস্কেল একজন বিজ্ঞানী নাম, এবং পাস্কেল তার সাথে আরেকটু ইম্পর্টেন্ট এই জন্য, পাস্কেল হচ্ছে চাপের এসআই একক হচ্ছে পাস্কেল, ঠিক আছে। তো ইনিও একজন বিজ্ঞানী নাম। পাস্কেলের সূত্র আছে আমাদের চাপ রিলেটেড বিভিন্ন সূত্র, কিন্তু পাস্কেলের সূত্র কিন্তু আমরা পড়ে থাকি। তো গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট, এখানে আমাদের রিকর্ড অ্যান্সার হচ্ছে গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট, যিনি ফারেনহাইট স্কেল আবিষ্কার করেছিলেন। নেক্সট আমাদের যেটা আছে তরল ধাতুর উদাহরণ। দেখো এখানে কিন্তু বলেছে তরল ধাতু। তরল ধাতু কিন্তু পারদ এবং গ্যালিয়াম। তার মধ্যে পারদকে কিন্তু মানে পারদ কিন্তু তরল ধাতু হিসেবে বেশি ফেমাস। একে কিন্তু এইচ যে অক্ষর দ্বারা আমরা প্রকাশ করে থাকি। আর সোনা, রূপো, তামা এইগুলো কিন্তু সব মানে কি বলবো, সোনা, রূপো এগুলো কিন্তু নোবেল মেটালের মধ্যে পড়ে, ঠিক আছে। সোনা হচ্ছে তোমার প্রকৃতিতে খোলা অবস্থাতে সোনা পাওয়া যায়। এবং রূপো কিন্তু তড়িতের সব থেকে ভালো সুপরিবাহী, ঠিক আছে। তামাও কিন্তু তড়িতে সুপরিবাহী, যে কারণের জন্য তামার তার কিন্তু আমরা ব্যবহার করে থাকি। রূপো সব থেকে বেশি, কিন্তু রূপো একটু কস্টলি বলে আমরা কিন্তু সাধারণত তামার তার কিন্তু ব্যবহার করে থাকি। তো এইগুলো কিন্তু একটুখানি ছোট ছোট করে এইগুলো সম্পর্কেও আমি একটু বলে রাখছি, যাতে তোমাদের একটু সুবিধা হয়। এই টাইপের প্রশ্নই কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে চলে আসে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের পেইড ব্যাচে যে ভর্তি চলছে, স্পেশালি এএনএম জিএনএম এর জন্য যে টার্গেট অ্যাপ্রন ব্যাচ লঞ্চ করা হয়েছে, সেখানে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এবং ভর্তির বিষয়ে অনেক কিছু জানার জন্য কিন্তু এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেখানে কিন্তু তোমরা কল করে কিন্তু জেনে নিতে পারবে। এখানে রয়েছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কিন্তু অ্যাকচুয়ালি একটা আম্লিক অক্সাইড বা অ্যাসিডিক অক্সাইড, ঠিক আছে। এখানে বাকি যেগুলো আছে ক্ষারীয় অক্সাইড, উপধর্মী অক্সাইড, এগুলো কিন্তু একটাও কার্বন ডাই অক্সাইডের জন্য যায় না। এটা কিন্তু CO2 হচ্ছে এর ফুল ফর্ম, মানে এর সংকেত ফুল ফর্ম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই গ্যাসটা
কিন্তু আমাদের প্রকৃতিতে 0.03% মতো থাকে। আমাদের যে বায়ুমণ্ডলে আমরা বাস করি সেখানে কিন্তু 0.03% মতো কার্বন ডাই অক্সাইড থাকে। ফের আবার বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নেবে। এবং যে কোনো পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য কিন্তু দ্য বেঙ্গল এক্সাম নামে আমাদের যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে আমাদের কিন্তু প্রতিটা ব্যাচেই কিন্তু অ্যাডমিশান চলছে। তোমরা কিন্তু যে কোনো ব্যাচেই কিন্তু যে কোনো পেইড ব্যাচে যুক্ত হয়ে কিন্তু যে কোনো সাবজেক্ট রিলেটেড কিন্তু তোমার ডেসক্রিপটিভ ক্লাসগুলো কিন্তু করে নিতে পারো। এবং এখানে স্ক্রিনে দেওয়া যে হেল্পলাইন নম্বর সেখানে ফোন করলে কিন্তু তোমরা আমাদের ব্যাচ রিলেটেড বিভিন্ন যে এনকোয়ারিজ থাকবে সেগুলো সম্পর্কে কিন্তু জানতে পারবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার